আমরা টাকা দিয়ে সাদা খাতা দিইনি, এটাই কি আমাদের একমাত্র ভুল ছিল? এর চেয়ে দুঃখের কি হতে পারে? আজ একটা সভ্য সমাজে চাকরি পাইনি বলে শিক্ষিত হয়ে হতাশায় সুইসাইড করেছে। ফলে আমাদের আর যাওয়ার কোনো পথ নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমাদের বয়স নেই। একাধিকবার আগের সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আজকে নেবে, কালকে নেবে, পরশু নেবে, কিন্তু বারবার ওনাদের দ্বারস্থ হয়েছি, এখনো পর্যন্ত ওনারা তার কোনো সুরাহা করেনি। তাই বর্তমান যে সরকার এসছে তার কাছে আমরা তেনাদের কাছে আমরা খুবই আশাবাদী। 14 বছর আমাদের একটা বনবাস কাটলো, আমরা যাবজ্জীবন একটা জেল কেটে নিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। রাজ্য সরকার বদল হয়েছে, তৃণমূল সরকারের পতন হয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু যে সমস্ত চাকরির প্রার্থীরা আজকের প্রায় বছরের পর বছর ধরে নিজেদের সঠিক নিয়োগ নিয়ে দিনের পর দিন আন্দোলন করছিলেন, তাদের আন্দোলনে বা তাদের অবস্থান বিক্ষোভগুলোতে একটু করে নতুন আশা বা তারা একটু বুকে বল পেয়েছে। তার কারণ এতদিন আমরা জানি যে এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আপার প্রাইমারির যারা টেট উত্তীর্ণ তারা একদিকে অবস্থান করছিলেন। আজকে তাদের অবস্থান বিক্ষোভের দিন 1421। আপার প্রাইমারিতে যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন 2014 সালে তাদের নোটিফিকেশন হয়েছিল, 2015-তে পরীক্ষা আর 2016-তে রেজাল্ট। প্রায় 14,339 জনের নিয়োগের কথা ছিল, কিন্তু সেই নিয়োগটা কোথাও গিয়ে আটকে গিয়েছে 7,000-এ। কারণ মামলা চলছে আজকের প্রায় 12 বছর ধরে। এই সমস্ত চাকরি প্রার্থীদের জীবনের 14টা বছর নষ্ট হয়েছে। এই যে এতদিন মানে এই শূন্য পদে নিয়োগ নিয়ে আমাদের যে প্রাক্তন সরকার ছিল, তৃণমূল সরকার, তারা কখনোই কোনো পদক্ষেপ নেয়নি। নতুন সরকার তো এসছে, আপনারা মানে কি এখন চাইছেন, কি ভাবছেন যে শূন্য পদগুলো থেকে নিয়োগ হবে? আমার সহযোদ্ধা, প্রথমে তো আমি আমাদের নতুন মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানাই, এবং আমার সহযোদ্ধা যিনি, তিনি এত সুন্দরভাবে প্রথমে এসেই যে দারুণ একটা ডিসিশন নিয়ে মানে কথা বললেন যে আমাদের যেন ওএমআর পাবলিশের ব্যবস্থা হয়, এটা তো দারুণ একটা কথা উনি বলেছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অবশ্যই হবে, এই আশা তো প্রথমেই এসে মাস্টার স্ট্রোক একটা, যে এই 9-10-এর একটা ওএমআর পাবলিশ, এটা তো একটা মাস্টার স্ট্রোক। তো এইটার থেকে তো আমরা তো মানে একদম 99% আমরা আশা রাখি আমাদেরটা হবেই হবে। আর আমাদেরটা না করার জায়গা এ কারণেই আমার মনে হয়নি, কারণ আমরা এখানে যে বসে আছি সেটা কোর্ট অর্ডারে বসেছি, আমরা সবাই যোগ্য ক্যান্ডিডেট, সেটা কোর্টও জানে। এবং বিগত দিনে এখানে রুদ্রনীলবাবু এসেছেন, এখানে শুভেন্দু অধিকারী বাবু নিজে এসেছেন। তো উনি আমাদের এই মানে অবস্থান, এই বিক্ষোভের ব্যাপারটা উনি অলরেডি জানেন, এবং আমার মনে হয় আর নাকচ করার কোনো জায়গা নেই। আমার ক্ষেত্রে নয়, আমাদের এখানে যতজন সহযোদ্ধা আমরা আছি, নাকচ করার জায়গা নেই। আমরাও আলাদা করে দরকার হলে ওনার সঙ্গে যদি মিট করার দরকার হয় আমরা মিট করব, আলাদা করে আবেদন করার দরকার হলে আবেদন করব। তবে এইবারে আশা করি আমাদের এই কষ্টে বিফলে যাবে না। আমরা মনে করি যা ঘটে গেছে, ওটাতে আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা আশা রয়েছি আগামী খুব শীঘ্রই আমাদের কিছু একটা ভালো কিছু হবে। যারা আপনারা একেবারে যোগ্য হওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পাননি, এই সংখ্যাটা কত আপনাদের জানা আছে? তো এক্স্যাক্ট বলা সম্ভব নয়। আমরা এখানে আমাদের মোটামুটি ওই 1600 জন মতো আছে, 1600 জন মতো যারা আমাদের মঞ্চের সঙ্গে যুক্ত আছে। এমন অনেকজন আছে, দুঃখের বিষয় কি বলবো জানেন, সুইসাইড করেছে। এমন অনেকজন আছে মানে হতাশায় সুইসাইড করেছে। এর চেয়ে দুঃখের কি হতে পারে? আজ একটা সভ্য সমাজে চাকরি পাইনি বলে শিক্ষিত হয়ে হতাশায় সুইসাইড করেছে। অনেকজন ছেড়ে দিয়ে ছোটোখাটো কাজ করছে, সংসার তো চালাতে হবে। কতদিন এখানে এসে মানুষ বসে থাকবে? শিশু আছে, বাচ্চা আছে, মা আছে, বয়স্ক বাবা মা আছে, সংসার তো একটা চায় না আমাদের কাছে কিছু। কে দেখবে বলুন? আপনাদের হয়তো এখানে কাউকে না কাউকে এই প্রাইভেট কোনো কাজে যুক্ত হতে করতে হচ্ছে। আজ দেখুন আমি এসছি, আমার এরকম, আজকে তো টিউসডে, আজকে মঙ্গলবার, একটা উইদাউট পে হবে, ঠিক আছে? যে একটা সামান্য চাকরি করি তাতে উইদাউট পে হবে, কোনো সিএল নেই, বলতেই পারবো না, মিথ্যা কথা বলে এসছি। আমার মতো এরকম এখানে যতগুলো দিদি আছে, কেউ না কেউ টিউশন করে, কেউ হয়তো এরকম ছোটোখাটো প্রাইভেট চাকরি করে, দাদা আছে দোকানে কাজ করে, অনেকে বাইরে চলে গেছিল তারা, হ্যাঁ অন্য রাজ্যেও অনেকেই মঞ্চে আমাদের আছে যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করে। সেই আমার এই দাদা আছে বাইরে কাজ করে, ও আবার ওই ভোটের আগে এসেছে,
যে মঞ্চেতে যেহেতু পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তনের যে সরকার, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের দিকটা ভাববেন বলেছেন। তাহলে আগামী দিন সেই চিন্তা ভাবনা করে যারা বাইরে সব কাজ করতো আবার আমাদের মঞ্চমুখী হয়েছেন, আমরা আশা রেখে ওনার কাছে আশা রাখি যে যাতে আমাদের কাজটা উনি দ্রুত করেন এবং টোটাল যে টেট পাস 10 ক্যান্ডিডেট আছে আমি মঞ্চের, তাদের দিকটা যেন উনি ভালো করে দেখেন এবং আমাদেরকে এখান থেকে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করুন। না হলে আমাদের আর যাওয়ার কোনো পথ নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমাদের বয়স নেই, আমাদের পরীক্ষা দেওয়ার মানসিকতা তো নেই। কিন্তু আমার মানে 5 বছর বাড়ালেও আপনারা আর না না অনেকের নেই, 5 বছর বাড়ালে হয়তো পরীক্ষা দিতে পারবো, কিন্তু সেই মানসিকতা নেই যে পরীক্ষা দেবো, কারণ আমরা সংসারই করেছি, আমাদের ছেলেরা বড় বড় হয়ে গেছে। প্রিপারেশন নেওয়াটাও একটা না না হবে না। আর প্রিপারেশন নিতে গেলে বাড়িতে বসে পড়াশোনা করতে হবে, চলবে সংসার? বাড়িতে বসে পড়াশোনা করতে হবে। সংসার এখন সবাইকারই হয়ে গেছে, সংসার সামলে সেটা সম্ভব না। হ্যাঁ, আর তার থেকেও বড় বিষয় মোটেই সম্ভব নয়। এখন তাই এখনকার মাননীয় ছেলেমেয়েরা পাস করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় কাছে বিনীত নিবেদন এই যে আমাদের এই মঞ্চে যতজন টেট পাস স্টুডেন্ট আছে প্রত্যেকের যাতে চাকরি দিয়ে সুরাহা করতে পারেন, এটাই আপনার কাছে আবেদন রইল। আর সব থেকে দুঃখের বিষয় কি বলুন তো, আর তো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পার্সেন্টেজ নিয়ে পাস করছে। আমরা যে সময় পাস করেছি সেখানে আমাদের 55% তোলা বা 50% তোলাই চরম চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তাহলে বলুন তো আমরা চাকরি পাবো দ্বিতীয়বার? যে এই যদি আমরা এখন, হ্যাঁ আমরা পাবো, ওরা দাঁড়িয়ে 60-65% আরামসে দাঁড়িয়ে না পড়ে তুলছে। আর আমাদের অবস্থা, আমরা যে সময় পাস করেছি 45% তুলতে আমাদের জিপটা বেরিয়ে যেত, বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি। হ্যাঁ, তার মানে এই নয় কি আমাদের জ্ঞান নেই, আমাদেরকে বাজিয়ে দেখলে আমরা দেখিয়ে দেবো যে আমাদের জ্ঞান আছে। পার্সেন্টেজটা নেই, সেটা আগের সরকারের বঞ্চনার জন্য নেই, লিখেও আমরা পার্সেন্টেজ পেতাম না, সেটা আগের সরকারের বঞ্চনার জন্য নেই। এখন তো কিছু লিখলেই পাস করে যাচ্ছে, পাস ফেল বলে কোনো বস্তুই নেই। এবার বলুন আমরা কোথায় যাব আমরা? মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে শুধুমাত্র আপার প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাই কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন না, অন্যদিকে অবস্থান বিক্ষোভ করছেন রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডির যারা চাকরি প্রার্থী, যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছিলেন, তারাও এতদিন বঞ্চিত ছিলেন। তাদের এই সমস্ত প্যানেল থেকে বেনামি একাধিক নাম যাদের নিয়োগ হয়ে গিয়েছিল, কিন্তু যারা ইন্টারভিউ দিয়ে আজও অবধি ওয়েটিং লিস্টে পড়ে আছেন, তাদের নিয়োগ হয়নি। প্রত্যেকেই বিভিন্ন মফস্বল থেকে উঠে আসা, কষ্ট করে পড়াশোনা করে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ শুধু হননি, ইন্টারভিউতেও পাশ করেছিলেন, কিন্তু তাদেরকে নিয়োগ দেয়নি আগের সরকার। আপনারা যে বলছেন গ্রুপ সি, গ্রুপ ডি, মানে এটা কি শুধুমাত্র স্কুলের ক্ষেত্রে না অন্যান্য রাজ্য গ্রুপ ডি? শুধু রাজ্য গ্রুপ ডি। সব থেকে বড় কথা, এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর ছিল। হ্যাঁ, আর যে বললো 5,000 জন নিয়োগ দেওয়া হয়েছে, আদৌ সেগুলো মানে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। মানে যে প্যানেলটা প্রকাশ করা হয়েছে সেটার মধ্যে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এমনও হয়েছে যে ধরুন নামের জায়গায় XXX লেখা বা ডট 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 দেওয়া, রোল নাম্বার লেখা, কিন্তু তার রিক্রুট হয়ে গেছে, কিন্তু আমরা জানি না আমাদের কেন হয়নি। আমরা কিন্তু ওয়েটিং, এবং আমরা ইন্টারভিউও পাস করেছি এবং তার সাথে রিটেনও ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ পাস করা। আমাদের যেটা পোর্টালে দেখাচ্ছিল সেটা হচ্ছে আপনারা ওয়েটিংয়ে রয়েছেন, কিন্তু কতজন ওয়েটিং বা কীভাবে ওয়েটিং, কিন্তু আমাদের মনে হয় আমাদের ওয়েটিংয়ে রাখা হয়েছে শুধু এইগুলোকে চাপা দেওয়ার জন্য, মনে হয়, এটা আমাদের সবারই মনে হয়। তবে আমরা এখনও লড়াই চালিয়ে যাব, আশা করছি আমাদের এইটা সুরাহা হবেই। এই যে যেটা উনি বললেন যে অদ্ভুতভাবে নাম পাবলিশ নেই, কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে, তো এই নিয়ে আপনাদের মানে নিশ্চয়ই কোর্টে লড়াই তো চলছে? হ্যাঁ, আমাদের স্যাটে আমরা কেস করেছিলাম, আমরা হাইকোর্টেও কেস ফাইল করার মধ্যে আছি, কিন্তু এটা যে স্বচ্ছ হয়নি এটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে কাদের নিয়োগ হলো, কে কত নম্বর পেলো, কতজন ওয়েটিংয়ে আছে, এটা পুরোপুরি ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছে আমাদের। এটা সরকার জানায়ও নি, কোনোভাবেই পরিষ্কারভাবে জানাতে চায়নি, শুধু আশায় দিয়ে রেখেছে যে হবে একটা সময়, কিন্তু এখনও কিন্তু কোনো আশার সুরাহা হলো না, আমরা বঞ্চনার শিকার হয়ে রয়ে গেলাম। এই যে আপনাদের তো এতগুলো বছর জীবনে নষ্ট হয়ে গেল, মানে কি মনে হয় যে এবার সুরাহা হবে? দেখুন, এখন যে বর্তমান সরকার এসছে, সেই বর্তমান সরকারের যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একাধিকবার আমাদের মঞ্চে এসেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। সুতরাং আমরা ওনার কাছে অনেক আশাবাদী যে উনি আমাদের ব্যাপারটা সবই জানেন এবং আমাদের এই ব্যাপারটা নিয়ে সুরাহা করবেন। আর যেটা বলছেন যে কেসের ব্যাপারে, আমরা স্যাটে কেস করেছিলাম,
কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিগত যে সরকারের কাছে দেখেছি দীর্ঘদিন যাবৎ উনি স্যাটে কোনো বিচারপতি নিয়োগ করেনি, তার ফলে আমাদের সেই কেসটা আর স্যাট থেকে হাইকোর্টে মুভমেন্ট করতে পারিনি। সেই জন্য আমরা এখনও বঞ্চিতই রয়ে গেছি। তখন 2014 সালের নোটিফিকেশান বেরিয়েছিল, সেই নোটিফিকেশানের 8-এর 3B-তে গেজেটে পরিষ্কার উল্লেখ ছিল যে ইন্টারভিউর 15 দিন আগে অবধি সিট আপডেট করে আমাদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট বেরোয় এবং পরীক্ষা হয়, তারপরে যখন নিয়োগ দেওয়া শুরু হয় কোনো রকম সিট আপডেট করা হয়নি। তো আমাদের দাবি হচ্ছে গেজেটে যখন পরিষ্কার উল্লেখ ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে সিট আপডেট করে দেওয়া হবে, আমাদের ওই একটাই দাবি, ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি, যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে কেন আমাদেরকে নেওয়া হলো না। আমরা আজকে দীর্ঘ 11 বছর ধরে বঞ্চিত। আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল বড় হয়ে স্কুল শিক্ষক হওয়া। সেই স্বপ্নটা তো আমরা ভুল করিনি, কিন্তু বিগত যে সরকার চলে গেছে সেই সরকার এমনভাবে আমাদেরকে রেখেছে, এমনভাবে আমাদের সাথে ব্যবহার করেছিল। আমাদের 59 জনকে জেলে থাকতে হয়েছিল, 4টে ছেলেকে 3 দিন জেলে ছিল, আপনারা সবাই জানেন। কিন্তু কোনো রকম তো দোষ ছিল না। একজন চায়ের দোকানে বসেছিল, তাকেও জেলে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। অনেককে অনেকভাবে হেনস্থা ওনারা করেছিলেন। এখান থেকে অনেকবার আমাদের মাননীয়া গেছিলেন, কিন্তু একবারও মনে হয়নি যে একবার অন্তত এই ছেলেদের সাথে এসে বা মেয়েগুলোর সাথে এসে কথা বলি। যে শিক্ষক থাকার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার আমাদের প্রত্যেকের, যতজন আমরা এখানে বসে আছি প্রত্যেকের কিন্তু আমাদের সেই যোগ্যতাগুলো আছে। যদি আমাদের সেই যোগ্যতাগুলো থাকে তাহলে আমরা কেন চাকরি পাবো না? আমরা টাকা দিয়ে সাদা খাতা দিইনি, এটাই কি আমাদের একমাত্র ভুল ছিল? আমাদের এই দাবি নিয়েই আমরা নতুন সরকারের, শুভেন্দুবাবু আমাদের এখানে এসেছিলেন, এখন যে নতুন মুখ্যমন্ত্রী সজল ঘোষ বাবুও এসেছিলেন, হিরণ স্যার, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনারা তখন এসেছিলেন এবং ওনারা তখন আমাদের সঙ্গে 72 ঘন্টার অবস্থান কর্মসূচিতেও দেখা ছিলেন এবং ওনারা বলেওছেন যে ওনারা আসলে দেখবেন। তো সুতরাং আমরা এখন সবাই আশাবাদী যে এই এত দীর্ঘ 11 বছর 12 বছরের যন্ত্রণা থেকে হয়তো এনাদের হাতে আছে, ওনাদের হাতে সুযোগ, সেই সুযোগ দিয়ে ওনারা আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং এই বিরোধী দলনেতা যিনি ছিলেন আগে, সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে একাধিক বিজেপির নেতৃত্ব এই চাকরি প্রার্থী, এই আপার প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে একাধিকবার এসে দেখা করেছেন। তাই সেই শুভেন্দু অধিকারী আজকে যখন মুখ্যমন্ত্রী পদে বসেছেন তখন এই মানুষগুলো কোথাও গিয়ে বুকে নতুন করে আশা বাঁধছেন যে যেই শুভেন্দু অধিকারী তাদের সমস্ত দুঃখ কষ্টের কথা জানেন, হয়তো এবার মুখ্যমন্ত্রী পদে বসার পর তাদের যে এতদিনের বঞ্চিত তকমা সেটা হয়তো ঘুচবে। তারা তাদের একটাই দাবি করছেন যে এতদিন যে তাদের বঞ্চিত ভাবে রাখা হয়েছিল, সরকার কোনো রকম তাদের এই সমস্ত দাবি দাওয়াগুলোতে কর্ণপাত করেননি। এই সরকার যাতে তাদের এই দাবি দাওয়াগুলোতে কর্ণপাত করেন এবং তাদেরকে যাতে স্বচ্ছ নিয়োগ দিয়ে, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ছিলেন এতগুলো বছর, তাদেরকে যাতে ইন্টারভিউর মাধ্যমে স্কুলে পাঠানো হয়। তাদের যাতে এরকম দিনের যে তাদের যে জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে, কাউকে সংসার চালানোর জন্য কোনো প্রাইভেট কোম্পানিতে যেতে হয়েছে কিংবা কাউকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যেতে হয়েছে, কিন্তু রাজ্যে পালা বদলের পর এই সমস্ত মানুষ আবার আশায় বুক বাঁধছেন। যারা পরিযায়ী শ্রমিক হয়ে এই সমস্ত টেট উত্তীর্ণ আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী, যারা পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছিলেন, তারা আবার রাজ্যে ফিরেছেন। শুধু তাই নয়, এই মঞ্চেও এসে সামিল হয়েছেন। বুকে একটাই তাদের নতুন আশা যে এবার স্বচ্ছ নিয়োগ হবে, তাদেরকে যাতে স্কুলে পাঠানো হয়, সেই আশায় তারা আবারও এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে একজোট হয়েছেন এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে এবার তাদের এই আশাগুলো পূরণ করেন, সেই আশায় তারা বুক বাঁধছেন।